সুপ্রভাত বন্ধুরা, আজ 9 সেপ্টেম্বর মঙ্গলবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। প্রথমেই চোখ রাখবো আন্তর্জাতিক খবরে। ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিরিদেনকো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন রবিবার ভোরে রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় রাজধানীর কিয়েভে মন্ত্রিসভা ভবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। 2022 সালে মস্কো দেশটিতে সামরিক অভিযান শুরু করার পর এই প্রথম ভবনটি হামলার শিকার হলো। ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে শনিবার কিয়েভে রাতভর হামলায় রাশিয়া রেকর্ড সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এই সংখ্যা 800টিরও বেশি। বিমান বাহিনীর তথ্য অনুযায়ী সর্বশেষ এসব হামলায় 9টি ক্ষেপণাস্ত্র ও 56টি ড্রোন 37টি স্থানে আঘাত এনেছে। বাজেট ঘাটতি ও ঋণ সংকটে টালমাটাল ফ্রান্স। এমন অবস্থায় প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব উত্থাপন করেছে বিরোধী দলগুলো। এছাড়া জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরুর সরকারও অনাস্থা ভোটের মুখে পড়তে যাচ্ছে। রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থাটি বলেছে ফ্রান্সের রাজনৈতিক অস্থিরতা আরও বেড়েছে। দেশটির অতি বামপন্থী দল ফ্রান্স আনবোর্ডের নেতা লুক মেলোসার শনিবার জানিয়েছেন বিরোধী দলগুলো প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব সংসদে উত্থাপন করেছে। লিল শহরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলসো আরও বলেন ওনার এখন চলে যাওয়া উচিত। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মস্কোতে বৈঠকের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তিনি জানিয়েছেন যতদিন যুদ্ধ চলবে ততদিন মস্কোতে যেতে পারবেন না। তবে তিনি পুতিনের সঙ্গে বৈঠক করার জন্য অন্য কোনো ফরম্যাটে প্রস্তুত রয়েছেন। সাক্ষাৎকারে জেলেনস্কি স্পষ্টভাবে জানিয়েছেন পুতিন কিয়েভে আসতে পারেন। আমার দেশ যখন প্রতিদিন ক্ষেপণাস্ত্রের হামলার মুখে পড়ে তখন আমি মস্কো যেতে পারি না। আমি এই সন্ত্রাসের রাজধানীতে যেতে পারি না। তিনি মস্কো না যাওয়ার সিদ্ধান্তকে দেশের নিরাপত্তার প্রয়োজন হিসেবে উল্লেখ করেছেন। মস্কো যেতে অস্বীকৃতি জানালেও জেলেনস্কির সঙ্গে বৈঠক করার জন্য প্রস্তুত। তিনি বলেছেন যে কোনো ফরম্যাটে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে তিনি রাজি। প্যালেস্তাইন অ্যাকশনের প্রচারণার মুখে ইসরায়েলি অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের যুক্তরাজ্যের ব্রিস্টল শহরের একটি কারখানা বন্ধ হয়ে গেল। ব্রিটিশ গণমাধ্যমে এই খবর দিয়েছে। আজটেক ওয়েস্ট বিজনেস পার্কে অবস্থিত এলবিট সিস্টেমস ইউকের কারখানাটি বারবার ফিলিস্তিনপন্থী অ্যাক্টিভিস্টদের লক্ষ্যবস্তু হয়েছে। এমনকি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রিভেটে কুপার এই গ্রুপকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার আগে পর্যন্ত এটিকে টার্গেট করে ক্যাম্পেইন চালিয়েছেন। সংগঠনটির কর্মীরা কারখানায় তালা দেওয়া ছাদের ওপর দখল নেওয়া, জানলা ভাঙা এবং ভবনটির লাল রঙে আবৃত করার মাধ্যমে প্রতিবাদ অব্যাহত রাখেন। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলের বর্নো রাজ্যের সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত 63 জন নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে দারুল জামাল শহরে হামলার ঘটনা ঘটে। সেখানে নাইজেরিয়া ক্যামেরুন সীমান্তে একটি সামরিক ঘাঁটি রয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে 5 জন সেনা সদস্য ছিলেন। নাইজেরিয়ায় কয়েক বছর ধরে আভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ব্যক্তিদের আশ্রয় শিবিরগুলো বন্ধ করে নিজেদের গ্রামে ফেরত পাঠানোর চেষ্টা করা হচ্ছিল। তবে সাম্প্রতিক এই হামলা গত কয়েক বছরের সেই উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করেছে। বর্নো রাজ্যের গভর্নর বাবাগানা জুলুম সাংবাদিকদের বলেন এটি অত্যন্ত দুঃখজনক। এই সম্প্রদায়কে মাত্র কয়েক মাস আগে পুনর্বাসন করা হয়েছিল। তারা স্বাভাবিক জীবন যাপন করতে শুরু করেছিলেন। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে প্যালেস্তাইন অ্যাকশনের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ খবর পাওয়া গেছে। সংঘর্ষের সময় ব্যাপক ধরপাকড় চালিয়ে 425 জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার পার্লামেন্ট স্কোয়ারে এই ঘটনা ঘটে। ডিফেন্ড আওয়ার জুডিস নামের প্রচারণা সংগঠনের ডাকে বিক্ষোভে যোগ দিয়েছিলেন প্রায় 1,500-এর বেশি মানুষ। আসছি দেশের খবরে। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ভারত সফরে এসেছেন। এসএফআই এই সফরের বিরোধিতা করছে। 8 থেকে 10 সেপ্টেম্বর দেশের সর্বত্র বিক্ষোভের ডাক দিয়েছে। বেজালেল স্মোট্রিচ গো ব্যাক এই স্লোগানের মাধ্যমে মুখরিত হবেন তারা। তার মধ্যে গাজায় গণহত্যার পর্বেই ইসরায়েলের সঙ্গে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি সই করল ভারত। এসএফআই প্রেস বিবৃতিতে বলেছে, ইসরায়েলের সরকার প্যালেস্তাইনে নির্মম গণহত্যা চালাচ্ছে।
শিশু এবং নিরীহ সাধারণ মানুষকে খুন করছে, ধ্বংসলীলা চালাচ্ছে, সেই রাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলা ভারতের আদর্শের পরিপন্থী। তারা আরও বলেছে যে ভারত এবং ইসরায়েল বাণিজ্য বৃদ্ধির জন্য মুক্ত বাণিজ্য চুক্তির ভিত্তি স্থাপনের পক্ষে এই দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করছে। আন্তর্জাতিক স্তরে ভারতের বরাবরের অবস্থানকে প্রশ্নের মুখে ফেলবে এই সমঝোতা। বিশ্বজুড়ে প্রতিবাদের মুখে ইসরায়েল বাণিজ্যিক লেনদেনের সম্পর্ক কার্যত স্থগিত রেখেছে বরাবরের সঙ্গীরা, অথচ ভারত চুক্তি করল। উল্লেখ্য, মোদি ঘনিষ্ঠ গৌতম আদানিরও বিনিয়োগ রয়েছে এই ইসরায়েলের হাইফা বন্দরে। বিকাশশীল দেশগুলির গোষ্ঠী ব্রিক্স শীর্ষ সম্মেলনে অংশ নেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা দা সিলভার আহ্বানেই হচ্ছে এই শীর্ষ বৈঠক। ভারতের মতো ব্রাজিলের ওপরও 50% শুল্ক চাপিয়েছে আমেরিকা। বস্তুত ব্রাজিলের আভ্যন্তরীণ রাজনীতিকে বিদেশ নীতির হাতিয়ার করেছেন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। সোমবার শীর্ষ বৈঠকের প্রধান বিষয় ছিল আমেরিকায় ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতিতে বিশ্ব বাণিজ্যের সমস্যার পরিস্থিতি নিয়েই। এই পরিস্থিতি কাটাতে কী করা দরকার তা নিয়েই আলোচনায় বসে ভারত, ব্রাজিল, চীন, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা সহ বিকাশশীল দেশগুলির এই জোট। প্রশ্ন উঠছে, সাংহাই কোঅপারেশনের শীর্ষ সম্মেলনে একসঙ্গে দেখা গিয়েছিল মোদি, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে। ট্রাম্পের ক্ষোভ, মার্কিন বাণিজ্য সচিবের হুঁশিয়ারি কি এর কারণ? তবে জয়শঙ্কর এদিন ভার্চুয়াল বৈঠকে বলেন, আজকের পরিস্থিতি অনুমানযোগ্য এবং সুস্থিত বাণিজ্যিক পরিবেশ দরকার। বাণিজ্য পরিচালনার পদ্ধতি স্বচ্ছ হওয়া উচিত। বিশ্ব বাণিজ্যে নানা ধরনের বিঘ্ন ঘটছে, আমাদের উচিত পণ্য ও উপকরণের শক্তিশালী সরবরাহ বন্দোবস্ত নিশ্চিত করা। রানওয়ে স্পর্শ করার পরও থামেনি বিমান, ফের তা উঠতে শুরু করে। আকাশে খানিক চক্কর কাটার পর আবার বিমানবন্দর ফিরিয়ে আনা হয়। দ্বিতীয়বারের চেষ্টায় নিরাপদে অবতরণ সম্ভব হলো এয়ার ইন্ডিয়ার ওই বিমানটির। সোমবার মুম্বাই থেকে উড়েছিল AI 2910 বিমানটি। দিল্লি বিমানবন্দরে সন্ধ্যায় অবতরণের কথা ছিল, কিন্তু বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করার পরেও ওই বিমানের গতি বেশি থাকায় থামানো সম্ভব হয়নি। মঙ্গলবার উপরাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত থাকবে BRS এবং BJD। ওড়িশা এবং তেলেঙ্গানার দুই প্রধান বিরোধী দলের তরফে সোমবার কথা জানানো হয়েছে। অশান্ত নেপাল ভারতের কাছে অবশ্যই অতি উদ্বেগের বিষয়, যার শিকড় অত্যন্ত গভীরে পোঁতা রয়েছে। শ্রীলঙ্কা, তারপর বাংলাদেশ, এখন নেপাল। ভারতকে ঘিরে থাকা একের পর এক প্রতিবেশী রাষ্ট্রে উত্তাল পরিবর্তনের ডাক। আর এই বদলে ভাগ্যচক্রের চাকা কোন দিকে ঘুরতে চলেছে, এই প্রশ্নটাই এখন বিরাট হয়ে দেখা দিয়েছে নয়াদিল্লির সামনে। শ্রীলঙ্কা ও বাংলাদেশেও যেমন এই বিদ্রোহের সামনের সারিতে ছিলেন জেনজি অর্থাৎ হাল প্রজন্মের ছেলেমেয়েরা, তেমনি নেপালেও এই মুহূর্তে সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলেছে জেনজি যুগের নব্য প্রজন্ম। সব জায়গাতেই লড়াইয়ের সুর বাঁধা হয়েছে দুর্নীতিগ্রস্ত সরকারকে হটিয়ে নতুন স্বচ্ছ প্রশাসনকে গদিতে বসানোই লক্ষ্য। কিন্তু সত্যি কি এর পিছনে রয়েছে স্বতঃস্ফূর্ত ভাবাবেগ, নাকি এই পুতুল নাচের পিছনে কলকাঠি নাড়ছে ভারত শত্রু অন্য কোনো দেশ? কে হতে পারে তারা? পাকিস্তান, চীন নাকি আমেরিকা? এটাই আপাতত লাখ টাকার প্রশ্ন। বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের ক্ষেত্রে প্রামাণ্য নথি হিসাবে আধার কার্ডকে অন্তর্ভুক্ত করতে হবে, কিন্তু আধার থাকলেই কি কোনো ব্যক্তিকে ভারতীয় নাগরিক হিসেবে গণ্য করা হবে? না, সোমবার সুপ্রিম কোর্ট ফের একবার স্পষ্ট করে দিয়েছে, আধার কখনোই নাগরিকত্বের প্রমাণ নয়, শুধুমাত্র ভোটার তালিকা বা নাম তোলার ক্ষেত্রে এবং পরিচয় প্রমাণের ক্ষেত্রেই আধার সীমাবদ্ধ। এখন রাজ্যের খবর। সুপ্রিম কোর্টে শেষ হলো ডিএ মামলার শুনানি। সোমবার সুপ্রিম কোর্টে ছিল ডিএ মামলার শুনানি। বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ রায় না দিলেও জানিয়েছে, কোনো পক্ষের এই মামলা সংক্রান্ত কিছু বলার থাকলে তা লিখিত আকারে আদালতের কাছে জমা দেওয়ার জন্য। এবার মামলার শুনানি শেষ হয়েছে, এখন রায়ের অপেক্ষায় সবাই। জয় শ্রীরাম না বলায় এক হকারের ঘাড়ে এবং পেটে ভোজালি দিয়ে কোপ মারার বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে শনিবার দুপুরে বাঁকুড়া শহরের কানকাটা সংলগ্ন রাস্তায়। আক্রান্তের নাম মাইমুর আলী মণ্ডল, তার বাড়ি ওন্দা থানার পুনিশোল গ্রামে। আক্রমণকারী 3 যুবকের বাড়ি বাঁকুড়া শহরের লোকপুর শহীদপাড়ায়।
পুলিশ হামলাকারীদের একজনকে গ্রেপ্তার করেছে। উল্লেখ্য, জোর করে টাকা আদায় করতে হেনস্থার পরে জয় শ্রীরাম বলতে চাপ দেওয়া হয় এক গরিব হকারকে। বলতে রাজি না হওয়ায় এই হামলা। তবে রবিবার বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে স্পষ্ট হয়েছে যে ঘটনাটি সম্পূর্ণরূপে অপরাধমূলক, এটি সাম্প্রদায়িক নয়। বালি পাচার মামলায় রাজ্যের একাধিক জায়গায় হানা দিল ইডি। সোমবার ভোর থেকে তল্লাশি চলছে ঝাড়গ্রাম, নদিয়া, কলকাতা। ইডি সূত্রে খবর, রবিবার মধ্যরাতেই রাজ্যের নানা দিকে রওনা দেন তদন্তকারীরা। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। সোমবার ভোরে প্রায় একই সময়ে প্রতিটি জায়গায় তল্লাশি অভিযান শুরু হয়। তল্লাশি চলেছে উত্তর 24 পরগনা, নদিয়ার বেশ কয়েকটি ঠিকানাতেও। রাজ্যে প্রাথমিকের শিক্ষক শিক্ষিকার আকাল। 5টি ক্লাস এক শিক্ষকের ভরসায়, বিকাশ ভবনেরই তথ্য জানাচ্ছে কথা। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে গৈরিকীকরণ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দীক্ষা দেবেন পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী মহারাজ। সোমবার এই কর্মসূচি ঘোষণার পরেই বিতর্কের মুখে পড়ল দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি কর্তৃপক্ষ। এই প্রেক্ষিতে সিপিআইএমের বক্তব্য, ভারতবর্ষের নিরপেক্ষতাকে ভাঙতে চাইছে কেন্দ্রীয় সরকার। শেষে খেলার খবর, কাফা নেশনস কাপে তৃতীয় স্থানে শেষ করল ভারত। ট্রাইবেকারে ওমানের শেষ শট বাঁচিয়ে জয়ের নায়ক গুরপ্রীত সিং সান্ধু। নির্ধারিত সময়ে খেলা 1-1 শেষ হয়েছিল। অতিরিক্ত সময়েও কোনো দল গোল করতে পারেনি। ট্রাইবেকারে 3-2 ব্যবধানে জেতে ভারত। সোমবার ভারতের মহিলা হকি দল উঠল এশিয়া কাপের সুপার 4-এ। চীনের গঙ্গু কানাল স্পোর্টস পার্ক স্টেডিয়ামে ভারতের মহিলা দল জিতল সিঙ্গাপুরের বিরুদ্ধে। 12-0 গোলের বড় ব্যবধানে জয় পেল ভারত। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।